কলাম নিয়ে আলাপ করলাম, কিন্তু একই সঙ্গে জয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। বাতাসের আওয়াজ চলে আসতেছে না, ভোবকের আওয়াজ হচ্ছে। এবং আমরা যে জাতীয় স্ট্রাকচারের কথা বলতেছি, স্পেশাল ওয়ালটা কিন্তু, স্পেশাল ফ্রেমটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করবে, অনেক বেশি ডিফরমেশন হবে, এবং সেখানে জয়েন্টটা ফেল করার একটা সম্ভাবনা আছে। এবং দেখো ছবিতে অনেক সময় জয়েন্টে ফেলিওর হয়, অর্থাৎ দেখো জয়েন্টগুলো ফেল হতে পারে এখানে। তার মানে জয়েন্টটাকেও আমাকে প্রোটেক্ট করতে হবে, জয়েন্টটাকেও আলাদাভাবে ডিজাইন করতে হবে। জয়েন্টের ফেলিওরটা বেসিক্যালি শিয়ার ফেলিওর, সেটা আমাদেরকে থামাইতে হবে। তাহলে আমরা, এবং জয়েন্টের মধ্যে যে রডগুলো ঢুকে গেছে যাতে রডটা ছুটে চলে না আসে সেটাও দেখতে হবে। তাতে এই ছবিটা আমরা দেখি তাহলে বুঝবো। দেখো ডান দিকে উপরের ছবিটা একটা জয়েন্টে মাঝখান দিয়ে একটা সেকশন নেওয়া আছে। এই ছবিটা দেখো, বুঝো কিনা, দেখতে পাচ্ছ? জয়েন্টের মাঝখানে এই জায়গাটা, মনে করো এদিকে রডটা ইল্ড করছে, বিমের রডটা ইল্ড করছে, ওদিকে বিমের রডটা ইল্ড করে গেছে। শুধু ইল্ড করা নাই, খেয়াল করে দেখো, ইল্ড করছে একদম 1.25 চলে গেছে, একদম আলটিমেটে চলে গেছে। তখনকার সিচুয়েশনটা আঁকা হচ্ছে, খেয়াল করো, ভাই কথা বলো না। এটা তো আর বুঝার ভবিষ্যতে কোথাও লাগবে না, কিন্তু মানে অ্যাটলিস্ট কনসেপ্টটা বুঝো। সেটা হচ্ছে আমার বিমে ইল্ড হয়েছে, বিমের রডটা তার প্রবাবল মোমেন্টে পৌঁছে গেছে, এবং দেখো এখানে ছবি দেখানো হচ্ছে, যদি আমি ছবিটা একটু দেখাই, এটা টেনশন, ওটা কম্প্রেশন, টেনশন কম্প্রেশন, দুই এন্ডে এটা হয়েছে। এবং দেখো এটা আমি আলটিমেটে নিয়ে গেছি 1.25-এ গেছে। এই অবস্থায় ইকুইলিব্রিয়ামে মাঝখানে কত শিয়ার হবে সেটা বের করতে হবে। ওই দেখো মাঝখানে শিয়ারটা তাহলে কিভাবে, এটা বের করলাম। এই শিয়ারটা, এইখানে ক্যাপাসিটিটা এত, আর শিয়ারের রিকোয়ারমেন্টটা এত, এইটা স্যাটিসফাই করতে হবে। এটা কি ফর্মুলা দেখো, ফাই গামা রুট এফসি প্রাইম এ জে। এ জে হচ্ছে যেই জয়েন্টটা ফেল করছে সেটার, যেই এরিয়ায় ফেল করছে সেটার এরিয়া। এটা বের করার একটা নিয়ম আছে, সেটাও দেখার বিষয় আছে। আর গামাটা হচ্ছে কত হবে, বিভিন্ন রকম সিচুয়েশনে গামার একটা ভ্যালু দেওয়া আছে, এইটা চেক করতে হবে। তার মানে কি, এইবার বলো তার মানে কি? তার মানে বিম, খেয়াল করে দেখো, বিমটা হিঞ্জ হবে, ইল্ড করবে, করতে করতে এটা সেই আলটিমেটে চলে যাবে রডটা, তখন পর্যন্ত যাতে জয়েন্টটা ফেল না করে, এই জন্য এটাও একটা ক্যাপাসিটি ডিজাইন। এটা কিন্তু সরাসরি তুমি যদি আর্থকুয়েক ফোর্সের জন্য বের করো, এটা কিন্তু আর্থকুয়েক ফোর্সের জন্য না, মোমেন্টটা যাই হিঞ্জ হবে তার করেসপন্ডিং শিয়ারটা আমাকে এখানে ক্যাপাসিটি থাকতে হবে। এবং খেয়াল করো এই ক্যাপাসিটিটা শুধুমাত্র কংক্রিটের ক্যাপাসিটি দিয়ে স্যাটিসফাই করতেছে। এবং আরেকটা জিনিস এখানে লেখা আছে যেটা এখানে বলি নেই, সেটা হচ্ছে ওই L0 পরিমাণ জায়গায় যে কনফাইনমেন্টটা দিব সেটা এখানেও কন্টিনিউ করবে, একই জিনিস কন্টিনিউ করবে, বাট একটু রিল্যাক্স করা যায় সেটা আমরা এখানে এবার বলতেছি না। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, ডিটেলিংটা কেমন হতে পারে ওই যদি খেয়াল করো, এই নিচের থেকে এই ডিটেলিংটাই, কলামের ডিটেলটাই এর ভিতর দিয়ে যাবে। শুধু স্পেসিং না, কনফাইনমেন্টের অ্যামাউন্টটাও ওটা হতে হবে। ঠিক আছে, বেশ কমপ্লিকেটেড, এমন ভাবে করতে হবে যাতে শুধু দিলেই হবে না, আবার কাস্টিংও তো করতে হবে। এত রড দিলাম আর কংক্রিট ঢুকাতে পারলাম না, তাহলে তো আবার সমস্যা। দুইটা জয়েন্টের ডিটেল দেওয়া আছে, হুক টুকের সাইজ টাইজ দেওয়া আছে, এটা জানতে হবে। এডিশনাল রিকোয়ারমেন্টগুলো কি কি? এডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ 3000-এর কম হতে পারবে না। রডের ব্যাপারটা কি বলা আছে এবার খেয়াল করো, রডের বেলায় কি বলা আছে, রডের বেলায় কি বলা আছে? না, ASTM 706 হইতে হবে, মানে কি? এটা শুনছো, ASTM 706 হইতে হবে মানে কি? এখানে একটা কপি করছিলাম, চলে গেছে মনে হচ্ছে। 706টা হচ্ছে এটা সিসমিক কন্ডিশনে 706 হইতে হবে। আর আমরা আগেকার দিনে কার্বন স্টিলের জন্য স্পেসিফিকেশনটা ছিল 615, আর 706
দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দুটা কিন্তু দুই রকম অ্যালয় দিয়ে বানানো। স্টিল কিন্তু একটা অ্যালয়, এটা সবাই জানো। স্টিলের মধ্যে লোহা ছাড়াও কার্বনের কন্টেন্ট আছে, আর নিকেল টিকেল কি যেন থাকে, এইগুলো দিয়ে একটা রেসিপি থাকে। তো 706 এর একটা রেসিপি আর 615 আরেকটা রেসিপি। এই কোড বলতেছে তোমরা 706 ব্যবহার করবা, কিন্তু 615 অ্যালাউড যদি যদি তোমার আলটিমেট এবং ইল্ড রেশিও 1.25 এর বেশি হয়। তার কেন বেশি হয়? একটু আগে দেখলাম ওই 1.25টা কিন্তু কাজে লাগাইছি। ওই 1.25টা যেহেতু কাজে লাগাচ্ছি, সুতরাং আলটিমেট ডিভাইডেড বাই FY 1.25 হইতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। ওকে, এটা গেল। এখন কথা হচ্ছে বাজারে তো অনেক হাই স্ট্রেংথ স্টিল এখন পাওয়া যায়। কত পাওয়া যায়? 500, 550, 600 এগুলো পাওয়া যায়, তাই না? এখন সেগুলো অ্যালাউড কিনা? প্রথমত হচ্ছে ডাক্টিলিটি ক্লাস ডি হইতে হবে। তোমরা দেখবা এখানে দেখো কোথায় জানো, এটা পরে আসছে, এগুলো বাদ দিয়ে এটা মানে আমি লাস্টে চলে গেছি। আচ্ছা, সহজ করে বলি, আমাদের কোড অনুযায়ী, আমাদের বিএনবিসি কোড অনুযায়ী 60 গ্রেডের বেশি অ্যালাউড না। এটা সবাই খেয়াল করো। এটা কিন্তু তোমরা তো ইঞ্জিনিয়ার, অনেকে প্রশ্ন করবে বাজারে 550 আছে, আমি কি এটা ইউজ করতে পারবো কিনা, বা 500 আছে, 500 মেগাপ্যাসকেল। 500 মেগাপ্যাসকেলে কত হয় দেখো তো? 500কে 145 দিয়ে গুণ করো, 500কে 145 দিয়ে গুণ করো, তাহলে পিএসআই তে পাবা 72.5। আর 550 কত? 79, মানে অলমোস্ট 80। তার মানে বাজারে 72 এবং 80 গ্রেড রড পাওয়া যায়, এবং ডাক্টিলিটি ক্লাস ডি অর্থাৎ এটাই পাওয়া যায়, অর্থাৎ 706 স্যাটিসফাই। অবশ্যই এখানে খেয়াল করো, বাংলাদেশের যেটাকে 706 স্যাটিসফাই করে বলে বেচতেছে, এটার ব্যাপারে একটু সন্দেহ আছে। 706 কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল প্রপার্টি না, এটা কেমিক্যাল কম্পোজিশনও স্যাটিসফাই করতে হবে। তো বাংলাদেশে বেশিরভাগ, আমি যতটুকু জানি, বেশিরভাগ রড যেগুলা, সেগুলো আসলে কেমিক্যাল কম্পোজিশন স্যাটিসফাই করে না, কিন্তু মেকানিক্যাল প্রপার্টি অর্থাৎ 1.25 এটা স্যাটিসফাই করে। সুতরাং এটাকে 706 স্টিল দাবি করাটা ঠিক হবে কিনা আমি শিওর না, বাট প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হচ্ছে ওয়েদার আমরা, আজকের প্রশ্ন হচ্ছে স্পেশালে ইউজ করতে পারবো কি পারবো না। আমরা বর্তমান কোড যেভাবে আছে সেই অনুযায়ী আমরা 420 এর উপরে ব্যবহার করতে পারবো না। আমাদের কোডে বলা আছে 420 মেগাপ্যাসকেল। কত হয় দেখো? 60। অর্থাৎ আমাদের কোড এখন যেভাবে আছে তাতে স্পেশালের জন্য তুমি ইয়ের বেশি ব্যবহার করতে পারবে না, 60 গ্রেডের বেশি ব্যবহার করা অ্যালাউড না। এটা কিন্তু ঝামেলা, বিরাট ঝামেলা। কেন ঝামেলা? বাজারে পাওয়া যাচ্ছে কোড তো সেই 2008-এর কোড। এসিআই যদিও বলতেছি, বিএনবিসি যদিও 2020 বলতেছি, কিন্তু আসলে তো এটা পুরানো কোডের সাথে স্ট্রাইক। এসিআই কোড কি বলে? এবার দেখি। এসিআই কোড 80 গ্রেড পর্যন্ত ফ্রেমে অ্যালাউড করে, 100 গ্রেড পর্যন্ত ওয়ালেও অ্যালাউ করে। যেহেতু পাওয়া যায় এসিআই কোডের নতুন কোডে 80 গ্রেড যেটা, সেটাও স্পেশালি অ্যালাউড, 100 গ্রেডও স্পেশাল ওয়ালে অ্যালাউড। কোনটা? কোন রডটা? যেটা 706 স্টিল, অর্থাৎ যেটা 1.25। ঠিক আছে, এখন আমরা চেঞ্জ হওয়া ছাড়া উপায় নেই। নিজেরাই লেখছি, এখন নিজেরাই আটকাই গেছি, কি করব? তখন যা ছিল তাই। বুঝতে পারছো কি বলতে চাইছি? বুঝতে পারছো? তার মানে বাজারে পাওয়া গেলেও এটা ব্যবহার করা যাবে না স্পেশালের কোথায় কোথায় যাবে না এবার বলো, কোথায়? এবার তোমরা বলো কোথায় যাবে না। স্পেশালের যেগুলা হিঞ্জিং এর সাথে রিলেটেড তারা যাবে না, অর্থাৎ লংগিটিউডিনাল রডগুলো যাবে না, ফ্লেক্সুরাল স্টিকগুলো যাবে না। বিমের মেইন রড, কলামের মেইন রড 60 গ্রেডের বেশি ব্যবহার করতে পারবে না। এক নম্বর কথা। শিয়ারে কি ব্যবহার করতে পারবা? শিয়ারে পারবা, কিন্তু শিয়ারে অঙ্ক করার সময় এটাকে আবার 60 গ্রেড ধরতে হবে। কনফাইনমেন্টে কি পারবা?
কনফাইনমেন্টে পারবা। কনফাইনমেন্ট হিসাব করার সময় তোমাকে কনফাইনমেন্ট রড যখন হিসাব করলা সেখানে তুমি হায়ার গ্রেডগুলো ব্যবহার করতে পারবা, এটা বিএনবিসি অনুযায়ী। আর এসিআই কোডকে যদি তুমি ঠিক ধরো বা এসিআই কোডটাকে তুমি ইউজ করতে পারতা, তাহলে তুমি 80 গ্রেড পর্যন্ত ফ্রেমে ইউজ করতে পারতা, ওয়ালে 100 গ্রেড পর্যন্ত পারতা, মেইন স্টিলটাই। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমরা একটু ঝামেলার মধ্যে আছি। বাজারে পাওয়া যাচ্ছে এটা, কিন্তু এটার মানেই হচ্ছে মানে আমরা পিছনে পিছনে চলতেছি, বাজারে চলে আসছে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারছি না, যেখানে অন্য কোড এটাকে অ্যালাউ করতেছে। আসলে সত্যি কথা হচ্ছে অ্যালাউ করে দিলেই বাকি, আমরা ডিজাইন করে ফেললেই বাকি, অন্য কোড যখন আসে। আচ্ছা, এখানে আবার বলছে যে ওয়ালে 100 অ্যালাউ করতেছি, ফ্রেমে কেন 80? ওখানে লেখা আছে এক লাইন যে ফ্রেমে যথেষ্ট পরিমাণ রেজাল্ট এখনো পাওয়া যায় নাই, হয়তো 100ই হয়তো ইউজ হবে, কিন্তু এখন পর্যন্ত 80 গ্রেড দিয়েই ফ্রেমের মেইন স্টিলগুলা, ফ্লেক্সিবল স্টিলগুলা ব্যবহার করতে পারবে। এছাড়া কোথায় ব্যবহার করতে পারবা? হায়ার স্ট্রেংথ ম্যাটে ব্যবহার করতে পারবা, ম্যাটে দরকার হতে পারে, কারণ ম্যাট তো আসলে হিঞ্জিং সিচুয়েশন নাই, যেখানে যেখানে হিঞ্জিং এর সাথে সিচুয়েশন সেখানে তুমি ইউজ করতে পারবা না। ওকে, ম্যাটে ইউজ করতে পারবা, স্ল্যাবেও পারবা, তবে স্ল্যাবে কেন দরকার হবে? এত হাই স্ট্রেংথ তো স্ল্যাবে দরকার হয় না। ওকে, ম্যাটে ইউজ করতে পারবা, কনফাইনমেন্টে ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষের পথে আসছি, ওয়াল ডিজাইনের দিয়েই শেষ করব। ওয়াল ডিজাইন সম্পর্কে আমার বেশি কথাবার্তা বলার নাই, মডিফাইড টডিফাইড তোমরা জানো, এগুলো বলার কিছু নেই। আচ্ছা, ওয়াল ডিজাইনটা করবা কিভাবে বলো তো? এটা আমার ক্লাসে আমি পড়াইছি, তোমাদেরকে একটু বলে দিই। ওয়াল আমরা 3 ভাবে করছি, সিটি মেথড, ইউনিফর্ম ডিজাইন এবং সেকশন ডিজাইনার। আমরা করব কিভাবে এটা একটু বলি, মানে করার জন্য উপায়টা কি। আগে একটু ছবি আঁকি। এই মনে করো তোমার ওয়ালটা, এই মনে করো ওয়ালটা, ঠিক আছে? তোমরা যেটা করতে পারো, খেয়াল করো, ওয়াল ডিজাইন করার যদি সিটি মেথডটা করো, সিটি মেথড করলে কি হয়, এই পাশে একটা অংশ হয়, এই পাশে একটা অংশ হয়। সিটি মেথডে তুমি 2 এন্ডে রড বের করে ফেললা, কিন্তু সিটি মেথডে একটা সমস্যা হচ্ছে মাঝখানের অংশটুকু ইগনোর হয়ে যাচ্ছে। মাঝখানের অংশটা যে একটা কংক্রিট, এতে রড দিবা, এটা কোনো ফ্লেক্সিবল কন্ট্রিবিউশনই পাচ্ছি না। এই জন্য সিটি মেথডটা করলে তোমার আসলে খুব বেশি ওভার ডিজাইন হয়ে যাবে। তা আমি একটা সাজেস্ট করতে পারি, একভাবে করতে পারো, সেটা জানি না অন্য কোনো সমস্যা হবে কিনা। সেটা হচ্ছে প্রথমে আমাদের তো অনেক লোড কম্বিনেশন আছে, আমরা প্রথমে 1.2 ডিএল যোগ 1.6 এল শুধু এই কম্বিনেশনটা নেই। শুধু এই কম্বিনেশনটা নিয়ে আমি আমার ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট দিয়ে আমি পার্সেন্টেজটা কত সেটা বের করে ফেলি। এই রডটা তো মূলত গ্র্যাভিটি লোড, মূলত না, এটা গ্র্যাভিটি লোডই, এবং এটা মূলত এক্সট্রিয়াল লোড আসবে, এখানে বেন্ডিং মোমেন্ট খুব বেশি হবে না, তাই না? এটা ওয়ালে বেন্ডিং মোমেন্ট দেবা, গ্র্যাভিটি লোডে থাকলেও আমরা বের করতে পারি কম না বেশি, E/H বের করে। তাহলে ইউনিফর্মের জন্য পার্সেন্টেজ পেলাম, মনে করলাম পার্সেন্টেজ পাইলাম, কত পাইতে পারি? মিনিমাম পাইতে পারি 0.0025। এটা থেকে আমি যদি দেখো যে 2-3% চলে আসছে, যদি 3% চলে আসে, তার মানে এটা কিন্তু তোমার গ্র্যাভিটিতেই খুব হাইলি স্ট্রেসড হয়ে আছে। এটা কিন্তু আসলে শিয়ার ওয়াল হিসেবে খুব ভালো বিহেভ করবে না। শিয়ার ওয়ালটা তখনই ভালো বিহেভ করবে, খেয়াল করো, ভালো বিহেভ মানে কি? হ্যাঁ, ভালো বিহেভ মানে কি? ওই যে এনার্জি অ্যাবজর্ব করা, খেয়াল করছো যে হিস্টেরিসিস লুপগুলো এরকম মোটা হবে, আর যদি কলামে এক্সিয়াল লোড বেশি হয়, হিস্টেরিসিস লুপগুলা এনার্জি অ্যাবজর্ব করবে না, এটা ব্রিটল টাইপ হবে। তো কলাম বলো, ওয়াল বলো, এক্সিয়াল লোড যদি বেশি থাকে, তাহলে এটা কিন্তু এনার্জি অ্যাবজর্পশনে ভালো বিহেভ করবে না, ডাকটাইল বিহেভিয়ার দিবে না। এটা একটা অল্প লোডেই এটা ব্রিটল টাইপ ফেলিয়ার দিবে। তুমি যতই কনফাইনমেন্ট দিয়ে হয়তো ইমপ্রুভ করবা, বাট এটা ইট উইল নট বি গুড ডিজাইন। তাহলে সেটাই আমরা প্রথমে বুঝে ফেলবো। তো আমরা চেষ্টা করবো এটাকে 1%-এর কাছাকাছি বেশি যাতে এক্সিড না করে। যদি হয় তাহলে এটা আসলে তুমি ভাবতেছো এটা ওয়াল হিসাবে কাজ করতেছে, কিন্তু আসলে এটা খুবই হাইলি স্ট্রেস একটা কম্প্রেশন মেম্বার হিসেবে কাজ করছে। আচ্ছা, এই পার্সেন্টেজটা পেলাম, ঠিক আছে? এরপরে তুমি তোমার বাউন্ডারি এলিমেন্ট একটা টার্ম আছে না, কতটুকু জায়গায় বাউন্ডারি এলিমেন্ট, সেটাও তুমি বাইর করে আনো।
যে কতটুকু জায়গায় তোমার বাউন্ডারি এলিমেন্ট দিতে হবে। মনে করলাম আমি এতটুকু জায়গায় বাউন্ডারি এলিমেন্ট লাগে এবং এতটুকু জায়গায় বাউন্ডারি এলিমেন্ট লাগে, তাই তো? এখন আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে এই ইউডিএলটা যেটা গ্র্যাভিটি থেকে পাচ্ছি, এটা আমি সবখানে প্রথমে চিন্তা করি, আর এডিশনাল লোডটা আমি দুই জায়গায় দিব বাউন্ডারি এলিমেন্টের ভিতরে। আমরা কিন্তু খেয়াল করো বাউন্ডারি এলিমেন্টটা কতটুকু জায়গায় দিতে হবে এটা জানি, কিন্তু বাউন্ডারি এলিমেন্টের ভিতরে কত লংগিটিউডাল রড দিতে হবে এটা কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নাই, কোথাও নাই। লংগিটিউডাল রডের কথা বলতেছে না বাউন্ডারি এলিমেন্টে, বাউন্ডারি এলিমেন্টে কতটুকু লেংথে এই লেংথটা বলে দিচ্ছে আমাকে, কিন্তু এর ভিতরে আমি এই এটা বাউন্ডারি এলিমেন্টটাকে আমি আবার টাইও দিব, যেটা আজকে আমরা দেখব, স্পেশাল টাই দিব। কিন্তু বাউন্ডারির ভিতরে এই রডটা কতটুকু হবে এটার কোনো গাইডলাইন নাই, এইটা আমি বের করে আনতে চাই। ঠিক আছে, সেটা করতে হলে আসলে আমাকে জেনারেল ডিজাইন করতে হবে। তাহলে আমরা জেনারেল ডিজাইনে এই অংশটা রড বাড়ায় বাড়ায় ডিমান্ড ক্যাপাসিটি রেশিওটা অ্যাডজাস্ট করে ফেলবো। তাহলে তিনটা অংশ, প্রথমে আমি ইউনিফর্ম লোডটা সবখানে চিন্তা করব, আর এই যে দুই জায়গায় এডিশনাল রডটা দিব। তাহলে তিনটা ভাগ হবে, এইটা হচ্ছে আমার ইউনিফর্ম রড দিব গ্র্যাভিটি থেকে যেটা আসে, আর বাকি বাউন্ডারিতে অ্যাড করে করে আমি আমার ডিমান্ড ক্যাপাসিটি রেশিও একের কাছাকাছি নিয়ে আসবো। বুঝতে পারছো জিনিসটা? তাতে আমার ডিমান্ড হবে। সিটি মেথডটা তুমি করতে পারো, একটা আইডিয়া পাবো, বাউন্ডারি এলিমেন্টের লেংথ তো পাবা, কিন্তু তোমার সিটি মেথডটা দিয়ে ডিজাইন করলে অনেক বেশি ওভার ডিজাইন হবে। ডিজাইনটা আলটিমেটলি জেনারেল ক্রস সেকশন দিয়েই করতে হবে, বাট তুমি এই লেংথগুলো আগে চুজ করে নিলা, এই লেংথে কোথায় কত দিবা। এখানে দিব ইউনিফর্ম রড বেসড অন অনলি গ্র্যাভিটি, আর বাকি দুটো দিব ডিমান্ড ক্যাপাসিটি বাড়ায় বাড়ায় অ্যাডজাস্ট করলেই চলে আসবে কুইকলি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আজকের টার্গেট হচ্ছে এই জায়গাটা কিভাবে বাঁধবো। তাহলে এর ভিতরের রডটা কিন্তু যদিও বলতেছে না, কিন্তু আমার ডিমান্ড থেকে চলে আসবে, ডিমান্ড ক্যাপাসিটি রেশিও বাড়াইলেই বা কমাইলেই আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমি দেখি আমার গ্র্যাভিটি লোডে বা এখানে আমার রডের পরিমাণ মিনিমাম রড তো 0.25%, যদি দেখি রড আসছে 1%-এর বেশি, তার মানে কি? তার মানে কিন্তু এক্সিয়াল লোড বেশি আছে এবং কম্প্রেশন বেশি। 1% মানে এটা একটা কলামের দিকে চলে যাচ্ছে, কলামে 1% রড দিই না, তাহলে এটা 1% দিকে চলে যাচ্ছে। তখন আমার এই রডগুলাকে আমি কলামের মতো অল্টারনেট আটকাবো, একটা বাদে একটা আটকাবো। বুঝছো? কারণ এগুলো কিন্তু অলরেডি স্ট্রেসড। তার মানে এটা খেয়াল রাখবা যে এটা কিন্তু ওয়াল যদিও বলতেছি, কিন্তু দেখাই যাচ্ছে রডের পরিমাণ থেকে এখানে এক্সিয়াল লোডের পরিমাণ আছে। তবে দুই এন্ড তো বাদবই, ভিতরেও আমার এক্সিয়াল লোডের পরিমাণ বেশি থাকে, তাহলে আমরা অল্টারনেট টাই দিব। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের এগুলো আমাদের দরকার নেই, কারণ এগুলো আমরা অন্য জায়গায় পড়ে আসছি। শিয়ার ডিজাইনের ফর্মুলা এসিআই কোডিং করতে চাই, সরি আমাদের এই টাইপসের ভিতরে আছে, এগুলো দরকার নেই আপাতত, যেগুলো দেখবা স্লাইডে রাখছি। এখানে দুটো মেথডে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, বাউন্ডারি এলিমেন্ট কোথায় লাগে। আমরা আজকে এখানে দেখবো যে বাউন্ডারি এলিমেন্ট কি পরিমাণ দিতে হয়। এটা মেথড 1 দরকার নেই, মেথড 2টাই দেখি। সো বাউন্ডারি এলিমেন্ট বেসিক্যালি দিতে হয় কেন, এই বাউন্ডারি এলিমেন্ট কেন দেব? বাউন্ডারি এলিমেন্ট দিব মূলত কম্প্রেশনের জন্য, যে ওয়ালের একদিকে কম্প্রেশন হচ্ছে একদিকে টেনশন হচ্ছে, কম্প্রেশনে এটা কলামের মতো বিহেভ করতেছে, আমরা ওই জায়গায় এটা টাই দিব যাতে কম্প্রেশনে এটা ধুম করে ভেঙে না যায়। যে কারণে কলামে টাই দিই, বাউন্ডারি এলিমেন্টে ঠিক একই কারণে দিব। এবং বাউন্ডারি এলিমেন্ট কলামকে যেমন স্পেশাল বানাইছি, বাউন্ডারি এলিমেন্টকেও স্পেশাল বানাও। বাউন্ডারি এলিমেন্টকে স্পেশাল বানাইলে একটা ওয়াল কিন্তু খুবই বিশাল একটা এনার্জি অ্যাবজর্ব করার জন্য রেডি হয়ে আছে, খুব ভালো পারফর্ম করবে যদি তুমি ওয়ালটাকে ভালোভাবে ডিজাইন করতে পারো। এবং ওয়ালে আরেকটা জিনিস বলি, ওয়ালের বেলায় কোথাও বলা নাই যে কত পার্সেন্ট এক্সিয়াল লোড থাকবে, এক্সিয়াল লোডের কথা বলা নাই। ক্লাসে আমরা যখন অঙ্ক করছি 317-এ, মনে আছে নিশ্চয়ই, বা মনে থাকার আছে কিনা যায় না, সবই চলে গেল, কিন্তু দেখো আমার ছবি কিন্তু আসতেছে, মাইক্রোফোনও আসতেছে, আমাকে থামাইতে পারে নাই। আচ্ছা, এনিওয়ে, আবার কিছুদিন আওয়াজ হচ্ছে, ওই যে এইটাই চালাচ্ছে। আচ্ছা, সেটা খেয়াল করো, এইটা কিন্তু আসলে বাউন্ডারি এলিমেন্ট গুলো কলামের মতো বিহেভ করবে। কলাম দিককে যেভাবে ডাকটাইল করছি, বাউন্ডারি এলিমেন্টটা ডাকটাইল করলে পুরো ওয়ালটা অনেক এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। সুতরাং এটা আমাদেরকে ভালো করে আটকাতে হবে, ভালো করে কনফাইনমেন্ট দিতে হবে এবং ভালো করে টাই দিতে হবে।
ঠিক আছে। আরেকটা যেটা যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলতে গিয়ে সমস্যা হলো, সেটা হচ্ছে আমাদের কোডে এক্সিএল লোডের কথা বলা নাই, কিন্তু তোমরা যদি ইউরোকোড দেখো, ইউরোকোডে বলে দিছে যে একটা ওয়াল, ইউরোকোডে কিন্তু ইন্টারমিডিয়েট স্পেশাল এগুলো বলো না। এই খেয়াল করো, দুই একটা জ্ঞানী কথা তো বলতে হবে মানুষজনের সাথে। যখন মানুষ এসিএর কথা বলো তখন তোমরা আবার উল্টা একটু ইউরোকোড বললে বোঝা যাবে তোমরা কত জ্ঞানী। এখন কিন্তু একটা কথা বলি, বাইরে যারা কাজ করে তারা কিন্তু অনেক জ্ঞানী। যারা রিয়েল ডিজাইন করতেছে বাংলাদেশে এখন, তারা অনেক পড়ালেখা করে এবং অনেক কিছু জানে। তো তাদের সাথে কথা বলার সময় তুমি যদি জ্ঞানের পাল্লা দিতে চাও, তোমাকেও একটু পড়তে হবে এবং পড়ার দরকারও। ভালোভাবে ডিজাইন করতে হলে বুঝে শুনে পড়ে পড়া উচিত। এবং তখন তোমাকে বলবে যে অমুক কোডে এটা আছে, তখন তুমি বলবা যে ইউরো কোডে এটা আছে। এবারে বলবো যে না, নিউজিল্যান্ড কোডে তো অমুক জায়গায় এটা বলা আছে, দিল তো তুমি একদম নিউজিল্যান্ডের কোড তো আসলে পড়বে। নিউজিল্যান্ডের কোড কিন্তু ভালো, সিসমিক কোড ইজ ভেরি গুড, কারণ নিউজিল্যান্ডে অনেক ভূমিকম্প হয়। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, ইউরো কোডের কথা যেটা বলতে চাচ্ছিলাম, ইউরো কোডে স্পেশাল বলে না, ইউরো কোডে বলে হাই ডাক্টিলিটি পাস, হ্যাঁ, আর মিডিয়াম ডাক্টিলিটি পাস। হাই আর মিডিয়াম, মিডিয়ামটা আসলে ইন্টারমিডিয়েট আর হাইটা হচ্ছে স্পেশাল। তো ওখানে যেটা বলা আছে, ওয়াল যখন হাই ক্লাসে পড়বে তখন এটা এক্সিয়াল লোডের লিমিট দেওয়া আছে, আমার এক্সাক্টলি মনে নাই, মনে হয় 0.45 বা 0.5 এক্সিয়াল লোডের লিমিট দেওয়া আছে। যে তুমি খুব হাই ওয়াল ডিজাইন করতেছো, মনে মনে ভাবতেছো খুব ভালো পারফর্ম করবে, এটার মধ্যে এক্সিয়াল লোড এত বেশি বসে আছে, এটা তো আর ওরকম সুন্দর হিস্টেরিসিস হবে না। সুন্দর হিস্টেরিসিস কোন হিস্টেরিসিস? যেটা মোটা হিস্টেরিসিস, অর্থাৎ যেটার মধ্যে অনেক এনার্জি অ্যাবজর্ব করবে, সেটা হচ্ছে ভালো হিস্টেরিসিস। তো সেটা হইতে হলে তো ডাকটাইল হইতে হবে। যদি এক্সিয়াল ফোর্স বেশি থাকে তাহলে আস্তে আস্তে হিস্টেরিসিসটা কমে যায়, তখন এনার্জি অ্যাবজর্ব করতে পারে না। তার মানে এক্সিয়াল লোডের দিকে খেয়াল থাকা উচিত, যেটা অন্য কোথাও লেখা নেই। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা শেষ করি। সেটা হচ্ছে যেখানে 0.2 বেশি হয়, মানে ধরো 4000 পিএস এর জায়গায় 8000 পিএসএ 800 পিএসএ হইলেই বাউন্ডারি এলিমেন্ট দিতে হয়, এবং বাউন্ডারি এলিমেন্ট স্পেশাল হইলে স্পেশাল দিবা। স্পেশালটা আমরা একটু পরে ছবি দেখবো। এটা মোটামুটি কলামের মতো, যখন এটা কমে যাবে তখন আমরা এটা অর্ডিনারি দিব, তারপরে আরো কমে গেলে আরো কমে দিব। এই তো ঘটনা, তো এটাই, খুব সিম্পল। এখন দিব কিভাবে সেটা ছবি, একটা ছবি দিয়ে শেষ। এটা হচ্ছে আমাদের স্পেশাল বাউন্ডারি এলিমেন্টের অ্যারেঞ্জমেন্ট কি, সেটা আমরা দেখি। দেখো ডান দিকে হচ্ছে ওই যে মাঝখানের জোনটা, ঠিক আছে, যেখানে আমার খুব কম রিইনফোর্স। আর এটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট, বাউন্ডারি এলিমেন্টের ভিতরে বেশি রড দিব, যদিও বলে নাই কোথাও, বাট এটা দিয়ে আমরা এক্সট্রা মোমেন্টটা নিব। দেখো এখানে যেটা বলা আছে, এটার মধ্যে স্পেসিং হবে b/3, 6 বার ডায়ামিটার, এই তিনটে একই রকম, এখানে খালি b/3 এই স্পেসিং এ দিতে হবে। আর এখানে এরিয়াটাও বের করতে হবে। এরিয়াটা হচ্ছে ওই ফর্মুলাটা, আগের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মধ্যে দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, এই এরিয়াটা দিতে হবে। দিয়ে কি করতে হবে, আর এটাও খেয়াল করো, এদিকের যে স্টিরাপ বলি বা এটা বলি, এটার সাথেও এভাবে লাগাইতে হবে যাতে এটা ইন্টিগ্রেটেড থাকে। এটা না লাগালে কিন্তু হবে না, এই ওয়ালের সাথে বাউন্ডারি এলিমেন্ট আলাদা হয়ে যাবে। তো এটাও ইন্টিগ্রেট করতে হবে। তো এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে আমরা আমাদের যে কোনো একটা ওয়ালকে ডিজাইন করে ফেলতে পারি। ওদেরকে একটু অ্যাসাইনমেন্ট দিয়ে একটা ওয়ালকে ডিটেল করতে দিয়ে দিও, তাহলে তো হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই হচ্ছে অর্ডিনারি ডিটেল তো এখানে দরকার নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই এই আগের ছবিতে যদি দেখো, ওই যে 400/fy এর থেকে বেশি হলে কিন্তু তোমার টাই দিতে হয়। 400/fy তে কত হয়? 400/fy মানে হচ্ছে 0.6% রড। তার মানে 0.6% রড হলে এটাকে কলামের মতো ধরতেছে। ঠিক আছে, আমি একটু আগে যেটা বললাম 1%, মানে 1% এর বেশি হলেই অল্টারনেট ধরবা, আর 0.6 হলেও ধরবা। মানে সোজা কথা, বই অনুযায়ী করলে 0.6 এর বেশি হইলেই অল্টারনেট টাই দিয়ে এটা কলামের মতো চিন্তা করা উচিত। ওকে, তাহলে এই ঘটনা, এই কথাগুলো আগেই বলে ফেলছি। এই যে এখানে কোন কোডের কি নাম, 75 ইউজ করা কি যাবে না, এগুলো অলরেডি বলছি। এই ছবিটা একটু দেখেই আমরা দেখি। এই ছবিতে দেখো বলা হচ্ছে কনফাইনমেন্ট রিইনফোর্সমেন্টটা হাই স্ট্রেংথ দেওয়া যাবে, জন্য ফাঁকা ফাঁকা দিতে পারছে। একই জিনিস অনেক ঘন হবে, ফাঁকা ফাঁকা। তো এইটাই মোটামুটি আমার যে এই কথাটাও বলে ফেলছি।
যে এসিআই কোড অ্যালাউ করে, আমরা অ্যালাউ করি না, বাট আমাদের আসলে অ্যালাউ করা উচিত, না করার কোনো কারণ নাই। এসিআই কোড দেখে চোথা মেরে বিএনবিসি লিখলাম, চোথা তো একটু আপডেট করা দরকার, তাই না? এক চোথায় আর কতদিন। তাহলে এই মোটামুটি আমরা এই দুটা কোড থেকে, এই দুটা বই থেকে ফলো করছি। তোমাদেরকে স্লাইডগুলো শেয়ার করা হবে, তোমরা দেখে নিও। ওকে, তাহলে মোটামুটি অনেক কিছু এগুলো দরকার নেই। তাহলে আমার ক্লাস শেষ করছি, যদিও আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ক্লাসটা এইভাবে না নিয়ে আমি অনলাইনে নিলে ভালো ছিল। অ্যাটলিস্ট তোমরা তো এখানে অনলাইন, এখানে একটু কষ্ট পাইলে, আমি শুয়ে শুয়ে ক্লাসটা করতে পারতাম। আর আমি অ্যাটলিস্ট বসে একটু এসি রুমে, সত্যিকার প্রপার এসি রুমে ক্লাসটা নিতে পারতাম, তাই না? এটা কিন্তু রিয়েলি আমার জন্য খুব খুব মাথাটা আমার ভালোই ঘুরাইছে। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ। কারো প্রশ্ন থাকলে করতে পারো, আর তোমরা 2-একটা অ্যাসাইনমেন্ট বানিয়ে দিয়ে দিও। ওকে, ঠিক আছে।